দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় সংসদ ডাকসু। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন শেখ তাসনিম আফরোজ ইমি, ভিপি প্রার্থী প্রতিরোধ পর্ষদ, এবং ইমন মোহাম্মদ, কেন্দ্রীয় সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চতুর্থ দিনের মতো চলছে প্রচারণা। নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চাপা উত্তাপ তৈরি হয়েছে। প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণের বাক্যবাণ ছুড়ে মারছেন। এইসব নিয়ে মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত হচ্ছে। তবে অনেকে মনে করে নির্বাচনে এ ধরনের পরিবেশ থাকাই স্বাভাবিক। কে জিতলো কে হারলো তা বড় বিষয় নয়, শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে, এমনটি প্রত্যাশা দেশবাসীর। দর্শক, আমরা আজকে আলোচনা শেখ তাসনিম আফরোজ ইমিকে দিয়ে শুরু করব, যিনি বামপন্থী জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইমি কি দিতে চান আসলে এই নির্বাচনে জয়ী হলে? আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অব্যবস্থাপনা কিংবা ডাকসুর যে অচলায়তন, আসলে এত বেশি এখানে কাজ করার আছে, এক বছর আসলে যথেষ্ট না। তারপরও তো প্রায়োরিটি বেসিসে কিছু কাজ আমাদের করতে হবে। যেরকম ক্যালেন্ডার ইয়ারে যদি একটা ডেট ফিক্স করা যায় ডাকসুর জন্য, তাহলে এই ডাকসুর এত বছরের অচলায়তন এটা ভাঙা, এবং এটা আমার মনে হয় সব দলই এবার ইশতেহারে দিয়েছে, এটা খুব জরুরি। এবং মেয়েদের হলে যে আবাসন সংকট, আপনি দেখবেন যে ছেলেদের এবং মেয়েদের সংখ্যা প্রায় সমান বিশ্ববিদ্যালয়ে, কিন্তু মেয়েদের হলের সংখ্যা ছেলেদের অর্ধেকেরও কম। তো খুব প্রায়োরিটি বেসিসে তাদের আবাসন সংকট এবং নিরসন করা। এবং 19 সালে আমি যখন ভিপি ছিলাম শামসুনার হলে, তখনই শামসুনার হলে একটা 20 তলা ভবনের অনুমোদন 3বার একনেকে অনুমোদন হওয়ার পরেও কাজটি আটকে যায়। তো আসলে আমাদের আমি যতদূর জানি প্ল্যান ইতোমধ্যে আছে, সেটা এখনো এক্সিকিউট হয় নাই বিশ্ববিদ্যালয়ের জন্য। তো এটি আসলে আবাসন সংকট মেয়েদের, এটা খুবই তীব্র, এটা নিয়ে কাজ করা। এবং যারা একদম প্রত্যন্ত গ্রাম থেকে আসেন বা যাদের ঢাকায় আত্মীয় স্বজন নেই, তারা আসলে ফার্স্ট ইয়ারে খুব ভালনারেবল অবস্থায় থাকেন। তো সেক্ষেত্রে আবাসন বৃত্তির ব্যবস্থা করা, এটি বিশ্ববিদ্যালয় থেকে আদায় করে নেওয়া। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে মান, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের একটা সম্মানজনক জায়গা নেই। তো সেক্ষেত্রে বাইরের যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সাথে একটা সমন্বয় স্থাপন করা, যাতে আরও বেশি আমরা এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে আমাদের শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করতে পারি। এবং আরেকটা ব্যাপার আসলে দেখা যায় যে আমাদের সাবজেক্ট, পছন্দের সাবজেক্টে পড়তে না পারার একটা ব্যাপার তো আছে। অনেক শিক্ষার্থী তাদের পছন্দের সাবজেক্টে, কিন্তু দেখা যায় তাদের ক্যারিয়ার, যে সাবজেক্টে পড়ছেন তিনি কি ক্যারিয়ারে যাবেন। তো আমার মনে হয় যে ফার্স্ট ইয়ার থেকে তাদেরকে সেইভাবে গ্রুম করে একটা কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা। কারণ আমরা দেখেছি যে টিউশনের উপর শিক্ষার্থীরা অনেক বেশি নির্ভরশীল। তো তাদের এই টিউশনের উপর নির্ভরশীলতা বন্ধ করে তাদের ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে এরকম কোনো একটা কর্মসংস্থান, এবং তাদের যেগুলো ইতোমধ্যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এগুলো নিয়ে কাজ করছে। আমাদের শিক্ষকেরাই কিন্তু প্রাইভেটে ক্লাস নেন। তাদের যে গ্রুমিং বা তাদের যে আসলে ধরেন যে বেসিক কিছু স্কিল আছে, সেটি আইটি সংক্রান্ত হোক কিংবা পাবলিক স্পিকিং হোক, তারপরে বিতর্ক হোক, অনেক যে জায়গা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলে জাস্ট ধরিয়ে দিলে আমরাই ম্যানেজ করলাম, তারা জাস্ট উদ্যোগটা নিলে আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য সেগুলো অনেক গুরুত্ববহ হয়। এইগুলো নিয়ে কাজ করা, নারীদের নিরাপত্তা, এবং আমাদের ক্যাম্পাসে একটা নারী বান্ধব শৌচাগার পর্যন্ত নেই, এটা তো বেয়ার মিনিমাম। তো নারীদের জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করা, বিভিন্ন কর্নার ফ্যাকাল্টিতে একটা ডে কেয়ার সেন্টার কর্নার করা, যেহেতু আমাদের শিক্ষার্থীরা বাবা এবং মায়েরা এখন করছেন, তারা শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য তাদের সন্তানদের কাছে রাখতে পারেন। এবং আমাদের আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে রেজিস্টার বিল্ডিংয়ে আমরা এমন একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে চাচ্ছি যাতে সবকিছু অনলাইনে হয়, সেটা ডিজিটাল বেসড। এবং শিক্ষক নিয়োগের সংস্কার, এটা আসলে কোনো ছাত্র সংগঠনই সেভাবে বলছে না। আমরা আসলে দেখেছি যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি মালিক এবং দাসের মতো সম্পর্ক। তো শিক্ষক নিয়োগ সংস্কার, টিচার্স যে এভালুয়েশন, এবং দেখা যায় যে আংশিকভাবে থাকলেও আসলে দেখা যায় কোনো শিক্ষার্থী যদি নেগেটিভ কোনো ইনসাইট দেন, তাহলে সেক্ষেত্রে তার পরীক্ষার খাতায় এটার একটা প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে তার সিকিউরিটি রক্ষার ব্যাপার, এবং এই জায়গাগুলোতে আসলে কাজ করার অনেক ব্যাপার আছে। এবং আরেকটা যে ব্যাপার আসলে
মানে আমাদের মনে হয় যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে মিথস্ক্রিয়া, সেটি মানে আমাদের একটা গ্যাপ আছে, গ্যাপটা নিরসনে কাজ করে। এবং আমার মনে হয় মেন্টাল হেলথের যে ব্যাপারটা আরো অনেক বেশি এই সার্ভিসটা প্রোভাইড করতে হবে। ডাকসু ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমু অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, শিক্ষার মান, কর্মমুখী শিক্ষা এবং কেরিয়ার বেসড যে শিক্ষা, সেই বিষয়টা নিয়ে আসছেন। পাশাপাশি তাদের প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল বেসড করা, সেই বিষয়গুলো নিয়ে আসছেন। আরও বেশ শিক্ষক এবং শিক্ষার্থীর যে একটা মেলবন্ধন, সেটা আরও কীভাবে বাড়ানো যায়, এই বিষয়গুলো নিয়ে আসছেন। তো ইমন মোহাম্মদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনাদের প্রতিনিধি রয়েছেন। তো এই যে তাসনিম যে বিষয়গুলো বলে গেলেন, এতে কি বিশেষ আপনাদের, আলাদাটা কি আসলে? ধন্যবাদ আপনাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সহ-আলোচক ইমি আপুকে। দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে এই যে দ্বিতীয় সংসদ যেটাকে বলা হয় ডাকসু, এটাকে বিগত সময়ে একটি ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল, যে যেই দলই সরকারে থাকুক না কেন তাদের ছাত্র সংগঠনকে অবশ্যই সেই প্যানেলে বিজয়ী ঘোষণা করতে হবে এবং সরকারের একটা দলীয় প্রভাব ওই বিশ্ববিদ্যালয়ে রাখতে হবে, ঢাকা কেন্দ্রিক বিশেষ করে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে, এবং বহিরাগতদের এনে আশ্রয় দিয়ে হল দখল করে, সিট বাণিজ্য করে, নৈরাজ্য সৃষ্টি করে, নির্বাচন বানচাল করে এই ধরনের এই আয়োজনগুলো সম্পন্ন করার ক্ষেত্রে ওই প্যানেলগুলোকে বিজয়ী ঘোষণা করার মাধ্যমে একটা পরিবেশ তৈরি করা হতো। মূলত এইবারে যেটা নির্বাচন, সবাই মোটামুটি সবাই চাই, সব প্যানেলেই চাই এই দাসত্ব থেকে মুক্ত হওয়া। পুরো বাংলাদেশের মানুষ চেয়ে আছে এই ডাকসু নির্বাচনের দিকে, কারণ এই ডাকসু নির্বাচনটা আলটিমেটলি জাতীয় নির্বাচনে প্রভাব রাখতে পারে। এখন সাধারণত শিক্ষার্থীদের যে চাওয়াটুকু, সেগুলো কি? মূলত একটা বিশ্ববিদ্যালয়ে যেন আমি ক্ষমতায় না থাকলেও, আমার দল ক্ষমতায় না থাকলেও, এজ এ সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি কোনো নির্যাতনের, আমি কোনো নিপীড়নের শিকার হব না, আমাকে কোনো টাকা দিয়ে সিট কিনতে হবে না, আমাকে কোনো বড় ভাইয়ের পা ধরে সালাম করে সিট নিতে হবে না, এই ধরনের একটা পরিবেশ তৈরি করা, এটাই মূলত শিক্ষার্থীদের চাওয়া। এই চাওয়ার উপর ভিত্তি করেই প্রার্থীদের যে 28টা পদ 27টা পদ আছে, তারা সবাই বলছে কি শিক্ষার্থীদের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করব। তাহলে যারা চাচ্ছে তারাও শিক্ষার্থী, যারা প্রার্থী হচ্ছে তারাও শিক্ষার্থী। তাহলে এই মেলবন্ধনটা আলটিমেটলি কতটুকু গিয়ে দাঁড়াবে সেটি তাদের ব্যক্তিগত মনের উপরেই কি নির্ভর করে। আমি যদি আমার মনে মনে লালন করি আমার রাজনৈতিক দলের যে চাওয়া সেটা এখানে আমাকে সার্ভ করতে হবে, তাহলে আলটিমেটলি শিক্ষার্থীদের চাওয়া সেটি কখনোই পূরণ হবে বলে আমি মনে করি না। আমি যদি শিক্ষার্থীদের কথা চিন্তা করি, তাহলে আমাকে যেই প্যানেল থেকে আমি নির্বাচন করি না কেন, পুরো শিক্ষার্থীদের বিষয়টুকু আমাকে মাথায় রাখতে হবে। এখন আমি আপনাদের বিষয়টা জানতে চাচ্ছিলাম, আসলে আপনাদের চিন্তাটা কি? আপনাদের এখানে প্রতিনিধি আছেন। আমাদের প্রতিনিধি, এই যে আপনারা হয়তো জানেন যে বিপি পদে আব্দুল কাদের আছে, জিএস পদে আবু বাকের মজুমদার আছে এবং এজিএস পদে আশরাফ খাতুন আপা আছে। অভ্যুত্থানকে ধারণ করে, অভ্যুত্থানকে পুঁজি করে নয়, অভ্যুত্থানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে জটিলতা আছে সেটিকে স্টপ করে দিয়ে সহজলভ্য করা, যে কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব না করে অতি দ্রুত যেন শিক্ষার্থীরা পেতে পারে সেই বিষয়গুলোকে মাথায় রাখা, আলটিমেটলি একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করা, যেই নিরাপদ ক্যাম্পাসের মাধ্যমে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে একজন জাতীয় রাজনীতিবিদ হয়ে উঠবে, এই ধরনের একটা আমাদের প্রত্যাশা। মানে ইমি যে বিষয়গুলো মানে বলে গেলেন, এর মধ্যেই তো এর বাইরে কিছু আছে বিশেষ? এই বাইরে বিশেষ বলতে কি, এক একজনের তো এক এক চাওয়া পাওয়া থাকতে পারে। ইমি আপা হয়তো একটা বিষয় বললেন যে কি হল দখল করা, নারীদের আবাসন সংকট, এগুলো তো একটা কমন চাওয়া একদম। কিন্তু আমি এইটাকেই পয়েন্ট করে বলছি যে আমি যদি বাম গণতান্ত্রিক জোট থেকে আমি নির্বাচন করি, তাহলে আমি বাম গণতান্ত্রিক জোটের যারা রাজনৈতিক দল আছে তাদের পারপাসটা আমি সার্ভ না করে শিক্ষার্থীদের কথাকে চিন্তা করা। আমি যদি কারো কাছে দায়বদ্ধ না, আমি যদি, হ্যাঁ ঠিক আছে আপনি দায়বদ্ধ না, আমি অল ওভার সব মিলিয়ে আমি বলছি, আমি ছাত্রদলের যে প্যানেল তাদের কথা বলি, আমি শিবিরের যে প্যানেল তাদের কথা বলি, আমি বাক্সাসের যে প্যানেল তার কথা বলি, আমি শুনতে চাই আপনারা তো একটা প্যানেল হিসেবে নির্বাচন করছেন। আমাদেরকে বলা হয় অনেক সময় আমরা এনসিপি ছাত্র সংগঠন, ওকে আমরা লেজুর ভিত্তিক করি না, লেজুর ভিত্তিক একটা ছাত্র সংগঠন, আমি এনসিপির পারপাস বিশ্ববিদ্যালয়ে সার্ভ করব না, এটা আমার উদ্দেশ্য থাকতে হবে।
ধন্যবাদ ইমন মোহাম্মদ। শেখ তাসনিম আফরোজিমি যেটা ইমন মোহাম্মদ বলে গেলেন যে তাদের রাজনৈতিক দর্শন সেটা এখানে সার্ভ করবে না, এই বিষয়টা পাশাপাশি আপনার নির্বাচনের যে পরিবেশ নিয়েও আপনারা বিভিন্ন সময় কথা বলছেন, আসলে কি মানে যেখানে লেভেল প্লেইং ফিল্ডের কথা কিংবা নির্বাচনের যে পরিবেশ হতো ডাকসু ইলেকশনে, সেই পরিবেশটা কতটা নির্বাচন করার মতো কিংবা সুষ্ঠু এখন পর্যন্ত রয়েছে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়, এক এক করে উত্তর দিই। প্রথমে ইমন ভাইয়ার মানে একটু কথা আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে আমি কিন্তু একজন নির্দলীয় প্রার্থী এবং আমার পর্ষদে 8 জন নির্দলীয় প্রার্থী আছেন, 11 জন নারী আছেন, আমি সহ, যেটা হচ্ছে প্যানেল হিসেবে সর্বোচ্চ নারীর অংশগ্রহণ। আমাদের 3 জন আদিবাসী শিক্ষার্থী আছেন, আমাদের 1 জন ফিজিক্যালি ডিসেবল শিক্ষার্থী আছেন। আমরা 8 জন যারা নির্দলীয় আছি, আমরা আমাদের পূর্ণ স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য নিয়ে কাজ করছি। আমাদেরকে কেউ আমাদের কোনো কাজে ইন্টারফেয়ার করছে না কিংবা ধরেন যে আমাদের কোনো ব্যাপারে বিধিনিষেধ এরকম কিছু করছে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে মানে আমাদের মানে পরমত সহিষ্ণুতা এবং মানে শ্রদ্ধাশীলতার একটা উদাহরণ দেই। আমি একজন স্বতন্ত্র, মানে আমি কিন্তু যখন প্রার্থিতা ঘোষণা করার কথা দিয়েছিলাম তখনই কিন্তু আমি বলেছি আমি নির্দলীয়ভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করব। এবং মানে বামপন্থী ছাত্র সংগঠনের একটা অংশগ্রহণ এখানে আছে কয়েকটি দল, কিন্তু ব্যাপারটি যেটা সেটা হচ্ছে তারা কিন্তু আমাকে অনার করে সর্বোচ্চ পদটি আমাকে ছেড়ে দিয়েছে এবং একই সাথে তারা কিন্তু আমার কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না, আমি আমার মতো করে কাজ করতে পারছি, মানে স্বাধীনভাবে কাজ করতে পারছি, এটা একটা পয়েন্ট। আর একটা ব্যাপার হচ্ছে মানে এখানে কিন্তু এমন না যে কোনো একক বামপন্থী মানে দলের কিছু সদস্য আছে তাদের মাদার অর্গানাইজেশনের কাছে আমাদের দায়বদ্ধ হতে হবে, ব্যাপারটা একদমই এরকম না। কয়েকটি সংগঠন আছে এবং আমাদের যে তার মানে এখানে আপনাদের রাজনৈতিক যে প্রেসার বলি যাই বলি সেই বিষয়টা আমি বলছি আমাদের যে একটা বহুত্ববাদী একটা প্যানেল আমরা দিতে সক্ষম হয়েছে, একটা ডাইভার্সিফাইড জিনিস, এটি আসলে আমরা যে বৈচিত্র্যকে সম্মান করি সেটির প্রমাণ কিন্তু আমরা আমাদের প্যানেলে দিয়েছি এবং এই কারণে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিবেন, কারণ আমরা আসলে বৈচিত্র্যকে সম্মান করি। আমি একটু প্রশ্ন করতে পারি? আপনাদেরকে অনেকে বলা হয় যে আপনারা বাম গণতান্ত্রিক জোট থেকে দাঁড়িয়েছেন, এটা বলা হয়, তাহলে এখানে এতগুলো ভাগ কেন? যে উমামা ফাতেমা আপু আমি জানি ছাত্র ফেডারেশন, তারপরে মেঘ মোল্লার বসু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়নের সভাপতি, আপনি সেই প্যানেলের একজন ভিপি প্রার্থী, আবার আরেকজনে বসে বললো যে কি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই দাঁড়িয়েছে, আমি বসে বলছি, ওইরকম একজন প্রার্থী দেখা গেল জার্সি পরা, ও বললো কি আমি মেঘ মোল্লার বসুকে অতিক্রম করে, মানে এই যে এত ডিভাইডেড কেন? আপনাদেরকে বলা হয় বাম গণতান্ত্রিক জোট থেকে দাঁড়িয়েছেন, আবার এতগুলো ডিভাইডেড কেন? এটা একটা আসলে মিসপারসেপশন, আমি সেটাই আসলে মানে করার চেষ্টা করছিলাম, ক্লারিফাই করার চেষ্টা করছিলাম। এখন কথা হচ্ছে আমরা প্রায় 40,000 ভোটার, তো আমাদের ধরেন যে ডাইভার্সিফাইড হবে ব্যাপারগুলো, সেটাই তো। আর ধরেন যে সবার সাথে সবার মতামত মেলানো কিংবা ধরেন এতগুলো আসলে প্রার্থীকে আপনি তো অ্যাকোমোডেট করতে পারবেন না। যে কোশ্চেনটা আমিই করতাম, আসলে প্রশ্নটা হচ্ছে কি যে কেন, মানে এটাই উত্তরটা দিচ্ছে। আপনি এত প্রার্থীকে তো মানে ধরেন যে এত যোগ্য মানুষকে তো আপনি 28 জনের মধ্যে অ্যাকোমোডেট করতে পারবেন না। আপনি দেখেন আর যারা হচ্ছে দাঁড়িয়েছেন বামপন্থীদের আরো একটা গ্রুপ আছে, আমরা পুরোপুরি বামপন্থী না, কিংবা উমামার কথা যে আসলো, এখন কথা হচ্ছে তাদের কারোর যোগ্যতা নিয়ে কি আপনি প্রশ্ন করতে পারবেন না, কিন্তু আমাদের এই মানুষগুলোকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করব? তাহলে আপনাদের প্যানেল থেকে তাহলে এটাই বুঝাই যে আমরা সবাই যোগ্য, এখানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, এরকম কিছু? ব্যাপারটা ছাড় দেয়ারও না ভাইয়া, ব্যাপারটা হচ্ছে কিছু বেসিক জিনিসের তো আসলে ঐক্যমত্য প্রয়োজন হয়। যেরকম ধরেন যে আমরা যারা আছি আমরা দীর্ঘদিন ধরে অধিকারের রাজনীতি করেছি, আমরা কিন্তু কোনো পপুলিস্ট মুভ কখনো নেই নাই। তো ধরেন যে ক্যাম্পাসে যখন রাজাকারদের ছবি হচ্ছে প্রতিষ্ঠা করা হয়, কিংবা ধরেন 71 প্রশ্নে যাদের দ্বিমত আছে, 90-এর গণ অভ্যুত্থানের প্রতি যাদের শ্রদ্ধা নেই, কিংবা 24-এর প্রশ্নে যাদের হচ্ছে ধরেন যে দ্বিমত আছে, তাদের সাথে কিছু কিছু ব্যাপারে তো আমাদের ঐক্যমত্য আসা সম্ভব হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি একজন স্বতন্ত্র মানুষ হয়েও যদি আমি হচ্ছে ধরেন যে মানে বামপন্থীদের সাথে আমি জোটবদ্ধ হয়েছি, শুধুমাত্র আমার মনে হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করব না, কিন্তু কেউ কেউ দেখা গেছে দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতি করেছে কিন্তু তারা বাম ট্যাগের ভয়ে এই প্যানেলবদ্ধ হতে মানে চান নাই বা আগ্রহ প্রকাশ করেন নাই, ঝুঁকি মনে হয়েছে তাদের কাছে। তো সেই দায়িত্ব আসলে আমাদের নেয়ার কথা না। আর একটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার পরিবেশের কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের আচরণবিধি একাধিক প্যানেল এবং একাধিক ব্যক্তি কিন্তু ভঙ্গ করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশন এগুলোর ব্যাপারে কোনো হচ্ছে ব্যবস্থা নেয় নেই। আরেকটা ব্যাপার হচ্ছে 3 দিন আগে আমাদের একটি মতবিনিময় সভার কথা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডেকেছিল, কিন্তু তারা জাস্ট নোটিফিকেশনের মতো করে তাদের বক্তব্য দিয়েছেন, আমাদের সিরিয়াস কনসার্নগুলো নেন না। এটা তো আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে বলা যেত, আমাদের মানে ফার্স্ট আওয়ারটাই নষ্ট করে দিয়েছিল।
এখন যে সিরিয়াস কনসার্ন সেগুলো বলি, মেয়েদের হলে এমনিতেই হচ্ছে সান্ধ্য আইন, রাত 10টার পরে হচ্ছে একটা বিধি নিষেধ আছে, সেখানে বলা হয়েছে এক হলের মেয়ে আরেক হলে 10টার পরে অবস্থান করতে পারবে না, অনাবাসিক কোনো ছাত্রী 10টার পরে অবস্থান করতে পারবে না এবং হলে ঢুকতে গেলে অনুমতি লাগবে। এখন এই যে বৈষম্যের স্বীকার করা কিংবা মেয়েরাও কি এখন মেয়েদের কাছে নিরাপদ না, এরকম প্রশ্ন তো আমরা তুলতেই পারি। এমন দেখা গেছে 7 তারিখেও সেমিস্টার ফাইনাল আছে কোনো কোনো, এখন যারা মানে প্রার্থী তাদেরও তো ফাইনাল পরীক্ষা, এই যে ফাইনাল পরীক্ষার মধ্যে তারা হচ্ছে 2 দিন পরে হচ্ছে ইলেকশন। আমরা বলেছিলাম যে অ্যাটলিস্ট ডাকসু পর্যন্ত ইলেকশনটা স্থগিত, প্রশাসনের জবাবটা কি ছিল আপনারা বলার পর? স্থগিত রাখার কথা। প্রশাসন বলেছে যে মানে ক্লাস পরীক্ষার কোনো হস্তক্ষেপ ডাকসুর জন্য হবে না। এখন কথা হচ্ছে আমার একজনের সাথে কথা বলতে গেলেও তো 10টা মিনিট সময় লাগবে, সে পরীক্ষা ফাইনালের আগে এই সময়টা আমাকে দিবে কিনা। এবং ধরেন যে লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যাপারটা, ব্যানার ফেস্টুন কিংবা যে বিধিনিষেধগুলো ছিল, আপনি দেখবেন একাধিক রাজনৈতিক দল কিন্তু সেগুলো হচ্ছে ভঙ্গ করেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে মানে এটা আমি খুব মানে হতাশ হয়েছি, আমাদের একজন নারী প্রার্থী তিনি হচ্ছে রাত 1:30 পর্যন্ত রোকেয়া হলে অবস্থান করেছেন। আমার তার অবস্থানের প্রতি কোনো নেই, কিন্তু সেটি নির্বাচনী মানে বিধিমালা আছে সেটি ভঙ্গ। আমরা যদি একসাথে সব নারীরা বলতাম যে এই বিধিমালা, এই বৈষম্য আমরা চাই না, আমাদের এটা মানে বাদ দিতে হবে, সেটা কিন্তু হতো। আমরা এই যে মানে নিয়ম ভঙ্গের প্রতি আমাদের যে মানে একটা কি বলবো যে আগ্রহ, এটা আসলে খুব দুঃখজনক। এবং আরেকটা ব্যাপার হচ্ছে মানে ধরেন যে মাদার অর্গানাইজেশন বলেন কিংবা ব্যক্তি বলেন যে একটা মানে অর্থের যে একটা বৈষম্যটি দেখবেন যে কোনো দল হয়তো খুব বেশি খরচ করছে বা তাদের আড়ম্বর, আমরা এমনও শুনছি নাজিরা বাজারে আপনাদের জানাতে হবে অভিযোগগুলো। জি জি, এটা আমরা দিয়েছি। এবং নাজিরা বাজারে এটাও শোনা যাচ্ছে যে হোটেলগুলোতে একটা মানে বুকিং দেওয়ার মতো, তো এটা তো একরকম ভোট কেনার মতো হয়ে যাচ্ছে, অনেক রকম অসুবিধা আছে। ইমন মোহাম্মদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন এই বিষয়গুলোতে আসছে। পাশাপাশি আপনি এর আগে একটা বিষয় বলে গেলেন, ইমিও বলছেন আবাসন সংকট নিরসনে, কিন্তু আমরা যদি জানি সিট পলিটিক্স বলে একটা কথা আছে এবং সেটার কারণেই সাধারণ শিক্ষার্থী যারা একদম দাসত্বের মতো ঘুরে, আপনার কথা চলে আসছো, সিট পলিটিক্স যদি বন্ধ হয় তাহলে রাজনীতি কি থাকবে? অবশ্যই থাকবে, থাকবে না কেন? আমি বলি বিষয়টা, আমি গত পরশুদিন একটা ছবি দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগের আমলে, যেটা 2019 সালে ডাকসু নির্বাচন হয়, সেখানে বিপি হয় নুরুল হক নূর, যিনি বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি, আর সমাজসেবা সম্পাদক হয় আক্তার হোসেন, যিনি বর্তমানে নাগরিক পার্টির সেক্রেটারি। তারা দুজনেই কিন্তু ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচিত হয়, বাকি সবগুলো পদে কিন্তু ছাত্রলীগ দখল করে নেয় এক প্রকারে। যাই হোক, এখন তারা এইটা করার পরে কি করলো, গত পরশুদিন ছবিতে দেখলাম যে ওই সময়ের একটা চিত্র ফুটে উঠেছে একেবারে। আমি তো জেলে গিয়েছিলাম 4 মাস, আমি জেল কাটলাম, নির্যাতনের শিকার না। ওখানে আমি দেখেছি প্রাথমিকভাবে আমাদেরকে একটা রুমে রাখা হয়, একেবারে গণরুম যেটাকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গণরুম আর জেলখানার গণরুম সবগুলো একই। আমি ওই ছবিতেই দেখলাম গায়ে থেকে একদম গায়ে গায়ে লাগানো, এই পাশ থেকে এই পাশ ফেরানো যায় না, এরকম একটা ভয়াবহ অবস্থা। আচ্ছা, একজন ছেলে ইন্টার পাস করার পরে তার স্বপ্ন কঠোর পরিশ্রমের পরে একটা বিশ্ববিদ্যালয়ে টিকে, সেই বিশ্ববিদ্যালয়ে এসে যখন প্রথমেই মানসিক টর্চারের শিকার হয়, এই ধরনের পরিবেশে তাকে 1 বছর 2 বছর সময় পার করতে হয়, তখন যারা করে তাদের প্রতি ঘৃণার জন্ম নেয় এবং একটা সময় সেটি ওই ঘৃণাটা ফুলে ফেঁপে বড় হয়ে একটা ব্লাস্ট হওয়া শুরু করে এবং একটা সময় না একটা সময় তাদের বিরুদ্ধে প্রতিরোধ হয় এবং তাদের পতন হয়, যেটা আমরা ছাত্রলীগের ওই প্যানেল এবং ছাত্রলীগের যারা ছিলেন তাদের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। 19 নির্বাচনের কথা বলছেন। এখন দেখেন, আপনি যেটা প্রশ্ন করলেন সিট দখল, রাজনীতি টিকবে কিনা, আমরা তো সেই ধরনের রাজনীতি থেকে মুক্ত চাই। কেউ ভোট টাকা দিয়ে ভোট কিনুক সেটা আমরা চাই না, কেউ আরেকজনকে সুযোগ সুবিধা দিয়ে ভোট কিনুক সেটা আমরা চাই না। ভোট দেওয়ার ক্ষেত্রটা আসতে হবে ভালোবাসা, যোগ্যতা এবং নেতৃত্বের গুণাবলী, এই কয়েকটি বিষয়কে মাথায় রেখে আমাদেরকে ভোট দিতে হবে। এখন আমরা যারা ভোটার, আমরা যারা শিক্ষার্থীরা, প্রার্থীদেরকে আমরা যারা ভোটার, আমরা যদি বিক্রি হয়ে যাই কোনো কিছুতে, সেক্ষেত্রে আলটিমেটলি সাময়িক লাভ হবে, কিন্তু দীর্ঘ সময়ের ক্ষেত্রে ক্ষতিটা আমাদের। এখানে কিন্তু বিক্রি না, এখানে হচ্ছে জিম্মি করা হচ্ছে। এই যে আবাসন এটা দিয়ে জিম্মি করা হচ্ছে, যে এই জিম্মির পরিবেশ থেকেই তো মুক্ত চাই। আচ্ছা দেখেন, এই যে যত প্যানেলে ঘোষণা করছে সবাই কিন্তু এই কথাটা রাখছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের গণরুম, গেস্ট রুম এগুলো আর রাখতে দিব না। ওয়ান বেড ওয়ান সিট, সাধারণত যে ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল, সেখানে একটা স্লোগান ওয়ান বেড ওয়ান সিট ওয়ান পার্সন, এরকম একটা ঘোষণা তারা দিয়েছে। এটা খুবই চমৎকার। এটা দিয়ে বোঝাতে চাই যে কি, যে তারা উন্মুক্ত একটা পরিবেশ তৈরি করবে বিশ্ববিদ্যালয়ে, মুক্ত পরিবেশ তৈরি করবে বিশ্ববিদ্যালয়ে। এবং আমি আসবো আবার আপনার কাছে, যেহেতু একটা বিষয় মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই যে হল, ক্যান্টিন,
এইসব বিষয়গুলো নিয়ে ডাকসু নির্বাচনে যে এখন সবাই এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে, এটাই কি শুধু নির্বাচনের এজেন্ডা? মানে একদম প্রায়োরিটি লিস্টে এটাকে উপর দিকে থাকে, শুধু হল ক্যান্টিন দখল মুক্ত এই বিষয়গুলো? আসলে অত্যন্ত মানে আমাদের দুঃখের তো আসলে আক্ষেপের জায়গা থাকে না। ধরেন যে আমাদের বেয়ার মিনিমামই নাই, আমাদের একদম মৌলিক যে মানবাধিকার সেগুলো এত বাজেভাবে লঙ্ঘিত হয় যে আপনি আলটিমেটলি ডাকসুর যে কাজ সেই জায়গায় আপনি 1 বছরে ঢুকতে পারবেন কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যদি মানে সুযোগ পাই, আমি আগে কি হচ্ছে আবাসন সংকট ঠিক করব নাকি আগে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করব? আমার প্রায়োরিটিটা বুঝেন। আমার ভাইয়েরা বোনেরা থাকতে পারে না, আমার তো আগে ওইটা দেখতে হবে। তারা খেতে পারে না, এখনো হলের ডাল দিয়ে গোসল করা যায়, তাদের খাবারের মান আমি ঠিক করব নাকি হচ্ছে ধরেন যে মানে কি বলবো যে তাদের হচ্ছে ক্যারিয়ারের যে গ্রুমিংটা, আমার বেসিকটা তো আগে ধরতে হবে। তো এটা আসলে মানে কি বলবো যে সরকার আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি যে করেন, এবং এই ব্যাপারটা বললে আবার অনেকে আমার উপর রেগে যাবে, কিন্তু কথা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে কতটুকু সক্ষমতা এবং আপনি কত সংখ্যক সিট রেখেছেন সেটিও তো একটা বিবেচ্য বিষয়। একটা বিষয় হচ্ছে যে এই আবাসন সংকট দূর করার ক্ষেত্রে মানে আপনাদের যারা আপনারা জয়ী হয়ে আসবেন এদের আসলে ভূমিকাটা কতটুকু থাকবে? আমি যতটুকু বুঝি এই টোটাল নির্ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপরে, কারণ আপনারা বলতে পারবেন কিন্তু কাজটা তো পুরো এটা করবে গিয়ে প্রশাসন। এটি খুবই সত্য কথা যে টেকনিক্যালি আসলে এটা মনে হতে পারে যে আমরা আসলে অনেক আকাশ কুসুম দিচ্ছি বা এটা আমাদের পক্ষে সম্ভব কিনা। এখন ডাকসুর যেই কারণে ডাকসু বন্ধ হয়ে গেছে, ডাকসু ইটসেলফ একটা অন্যতম বড় মানে প্রেশার গ্রুপ বাংলাদেশের, এবং তারা 2টা সরকার ফেলে দিয়েছে দেশের ইতিহাসে, 69 একটা 90-তে একটা। তো এই কারণে আমার মনে হয় যে ডাকসু যদি একটা ভূমিকা নেয়, আমার মনে হয় যে সরকারের সেই অবহেলা করার, এবং কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য অধিকার। তারা বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে যেই স্থাপনাগুলো করেছে, আমাদের কেনা জমিগুলো যেভাবে দখল করেছে, সেগুলো যদি মানে তার যদি একটা ক্ষতিপূরণ আমরা পাই, তাও তো আমাদের মানে হল বানানোর জায়গাগুলো তৈরি হয়। তো ব্যাপারটা আসলে এরকম যে ধরেন যে আমার মনে হয় যে ডাকসু অনেক শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। এটা যদি দলীয় লেজুর বৃত্তির মানে মানে দুষ্ট চক্রে না পড়ে ডাকসুর পক্ষে আসলে শিক্ষার্থীদের অধিকার সবচেয়ে ভালোভাবে আদায় করে নেওয়া সম্ভব। ধন্যবাদ ইমান মোহাম্মদ। আপনি একদম শুরুতে একটা বিষয় আরেকটা বিষয় বলে গেছেন যে 6 বছর পর যে ইলেকশন হচ্ছে, আগে কেন হয়নি, কি করতে পারেনি, কিন্তু এবার হচ্ছে। এবার যে তারা কিছু করতে পারবে, কারণ 6 বছর আমরা শিক্ষার্থীদের জন্য কোনো কিছু করতে দেখিনি। এক কথায় এই ডাকসু নির্বাচন হয়েছে, ঠিক আছে, এবার যে পারবে সেই নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? আচ্ছা, সেটার মেইন কারণটা আমি বলি। এইবারও আমি একটু এইটা সন্দেহের চোখেই দেখি, যদি একটা প্যানেলের সংখ্যাটা ম্যাক্সিমাম না হয় বা বিভিন্ন প্যানেল থেকে মিক্স হয়ে আসে, তখন সেই কাজের ক্ষেত্রে কিন্তু হযবরল তৈরি হবে। আবার একটা প্যানেল যদি ম্যাক্সিমাম সংখ্যক সিট পেয়ে যায়, আরেকটি প্যানেলের 2-3 জন এরকম পায় বা মিক্স করে 3-4টা পেল, অর্থাৎ 20% নিয়ে নিল, 80% একজনে নিয়ে নিল, সেক্ষেত্রেও কিন্তু কাজের ক্ষেত্রে বাধা হবে। তারা চাইবে তাদের ইশতেহারগুলো পূরণ করা, অর্থাৎ ইশতেহারগুলো পূরণ, সবাই তো শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো পূরণে কাজ করবে, কিন্তু ইশতেহার পূরণের পিছনে একটা লুকায়িত শক্তি থাকে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা। এই বিষয়টার কারণে বিগত সময়ে কিন্তু শিক্ষার্থীদের কোনো চাওয়া পাওয়া পূরণ হয়নি, আমরা দেখিনি। আমি এই যে নুরুল হক নূর এবং আক্তার হোসেন, এই 2 জন কিন্তু নির্বাচিত ছিল, বাকি সবগুলো ছিল ছাত্রলীগের আন্ডারে। সেজন্য কোন একটা বিল পাস হতো সমস্যা হতো, এটা করলেও সমস্যা হতো, তখন আবার সরকার ছিল শেখ হাসিনা, দলীয় প্রভাব সব সময় থাকে। এটা আমরা একটা সন্দেহের চোখে দেখি। আরেকটা বিষয় আমি বলি, আরেকটা বিষয় বলি, এই যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সেটা কি প্রশাসনের নাই? মানে শিক্ষার্থীদের কেন আসলে ইস্তেহার দিতে হবে, আমি শিক্ষার্থীর জন্য কাজ করব, আমি আমার রুমমেটের জন্য কাজ করব, এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে পারে না? ইমান মোহাম্মদ, আপনি নিশ্চয়ই সবগুলো প্যানেল থেকে যে ইশতেহারগুলো দেওয়া হচ্ছে নির্বাচনে আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে তারা ইশতেহার যে দিয়েছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গেছে, জাতীয় স্বার্থের জন্য কোন বিষয়টা মানে তারা হাইলাইটস করতে পেরেছে এই নির্বাচনী ইশতেহারে এসেছে, মানে জাতীয় স্বার্থ সংরক্ষিত হয়? জাতীয় স্বার্থ সংরক্ষিত বলতে, কারণ এটাকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, সব মানুষ এদিকে তাকিয়ে আছে। যারা ডাকসুতে নির্বাচিত হয় সাধারণত তারা জাতীয় রাজনীতিতে একটা বড় একটা ভূমিকা রাখে, এক্ষেত্রে তারা জাতীয় রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়ে একটা ভূমিকা রাখতে পারে। আরেকটা বিষয় হলো,
শিক্ষার অবকাঠামোগত যে উন্নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেবি 1000-এর মধ্যেও নাই, ইমাপা কত আমি আসলে জানি না বিষয়টা, 1000-এর মধ্যে নাই, তাহলে ওই র্যাঙ্কিংটা বাড়াতে হবে, যেখানে নর্থ সাউথ 1000-এর মধ্যে আছে। ধন্যবাদ। আমি এই জায়গাটা আসছিলাম একদম ইবি, আপনি শুরুতে যে বিষয়টা বলে গেছেন, আপনাদের যে ইশতেহারের যে বিষয়গুলো নিয়ে আসছেন, এর মধ্যে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে শিক্ষার মান এবং পড়াশোনার পরিবেশ, এই বিষয়ে। কারণ অনেকে যে প্রশ্নটা সামনে চলে আসছে সেটা হচ্ছে শিক্ষার মান ঢাকা ইউনিভার্সিটি, এই যে আমরা র্যাঙ্কিংয়ে নেই, পাশাপাশি শিক্ষক নিয়োগে যে দলীয়করণ বলেছি, সেটার ক্ষেত্রে কি আপনি মনে করেন যে আপনারা ভূমিকা রাখতে পারবেন খুব স্ট্রংলি? আমাদেরকে যদি শিক্ষার্থীরা মানে ম্যান্ডেট দেন অবশ্যই পারবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে মানে যেটা বললাম যে ডাকসু আসলে বাংলাদেশের অন্যতম সেকেন্ড পার্লামেন্ট, একই সাথে অন্যতম একটা প্রেশার গ্রুপ। তো কথা হচ্ছে এটাই যে আমরা ছাত্র রাজনীতি নিয়ে অনেক কথা বলি, আমরা শিক্ষক রাজনীতি নিয়ে কিংবা কর্মচারী রাজনীতি নিয়ে কোনো কথা বলি না। এবং মানে যেখানে ডাকসু থাকবে না সেখানে কেন শিক্ষক সমিতি নির্বাচন কিংবা কর্মচারী নির্বাচন থাকবে? যদি আপনি ডাকসুকে অচল করে দেন এগুলোও আপনি করতে পারবেন না, আর যদি আপনি রাখেন প্যারালালি সবকিছু আপনাকে রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার, ভাইকা যে প্রশ্নটি করছিলেন যে আগের বছর ডাকসু মানে 19 সালে পারে নাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি একটু ছোট্ট করে উদাহরণ দেই। আমাদের হলে আমরা অনেকগুলো কাজ করেছিলাম। আমরা হচ্ছে যে এক হলের স্টুডেন্ট ছাত্রীরা আমাদের হলে এক্সেস পেতেন, অনাবাসিকটা এক্সেস পেতেন, মারা আসতে পারতেন, মেয়েদেরকে দেখতে পারতেন, থাকতে পারতেন। আমরা হচ্ছে মানে এরকম একটা প্রজ্ঞাপন নিয়েছিলাম যে কোনো স্টাফ হাউস টিউটর থেকে কেউ খারাপ ব্যবহার করতে পারবে না। এক এক করে ইউনিভার্সিটি সবগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধটা কেন করতে পেরেছে? কারণ পরের বছর ডাকসু ইলেকশনটা হয় নাই। তো এই যে ডাকসুকে যদি আমরা সচল করতে পারি তাহলে অ্যাটলিস্ট আমরা যে মানে এত পরিশ্রম করে আমাদের 1 বছরের পরিশ্রমের যে অর্জনগুলো সব একটা একটা করে নষ্ট হয়েছে সেগুলো আর হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে মানে ডাকসুরিটা বলি, আমরা যখন আমার হলের একটা মেয়েকে যখন 21 সালের ডিসেম্বরে বের করে দেওয়া হয় বিবাহিত এজন্য বের করে দিতে চাই, আমরা 6 হল সংসদের আমরা যারা ছিলাম প্রতিনিধি, আমরা কিন্তু আন্দোলন করে বিবাহিত মেয়েদের হলে থাকার মানে অধিকারটা আদায় করে নিয়ে আসি। এটা 100 বছর আগের একটা নিয়ম আমরা পাল্টেছিলাম করেছেন। এবং আপনি যেভাবে বিপি হয়েছেন তা যাতে জানে, এই বিষয়গুলো জানে। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আমি ইমন মোহাম্মদ আপনার কাছেই যাচ্ছি। সেটা হচ্ছে ইদানিং অনেক পক্ষ থেকে, বিশেষ করে রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফেসিবাদী কাঠামো তৈরিতে ঢাবি শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের একটি ভূমিকা রয়েছে। আপনি কি মনে করেন? অবশ্যই। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরাই ফেসিবাদের সাথে আঘাত করেছিল। যদিও এই ব্যাপার বিষয়ে একটা অভিযোগ আছে সবসময়, সেটিকে আমি নস্যাৎ করে দিই। উনি শেখ হাসিনাকে আজীবনের জন্য সদস্য চেয়েছিলেন ডাকসু। এটা অভিযোগ কেন হবে? এটা উনি একটা টকশো প্রোগ্রামে বলেছেন। যা হোক, অভিযোগের তীর আসতেই পারে। উনি যেহেতু উনি মাইন্ড যদি সেট আপ পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে উনি অবশ্যই আমি একটা বিষয় বলে দিই যে শিক্ষক নিয়োগের যে বিষয়টি বললেন, শিক্ষক নিয়োগের বিষয়টি দলীয় এজেন্ডার বাইরে আমাদের দেশে বাস্তবিক করতে কখনোই সম্ভব না, কখনোই না। যেই দলে আসবে উপর মহল থেকে যদি মাইন্ড সেট আপ করা না হয়, আমি যোগ্য কোয়ালিফাইড যে শিক্ষক, যোগ্যতা সম্পন্ন যে শিক্ষক তাকেই নিয়োগ দিব, সে আমার চিরতম শত্রু, তারপরেও তাকে নিয়োগ দিব, এরকম যদি মাইন্ড সেট আপ তৈরি করা না হয় তাহলে কখনোই সম্ভব না। এই যে প্যানেলটা সরকার দলের সাথে লিয়াজু থাকবে তারা অবশ্যই অবশ্যই ওই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে শিক্ষকদেরকে ওখানে রাজনীতিতে ভূমিকা রাখতে বাধ্য করবে। আমরা লাল দল সাদা দল এই সবগুলো বিষয় আমরা জানি। শিক্ষকদের রাজনীতিকে একেবারে দূরে রাখতে হবে। ছাত্ররা পলিটিক্স করবে, ইটস ওকে। শিক্ষকরা যখন কোন একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে পুরো ক্লাসরুমের শিক্ষার্থীদেরকে উনি ওনার বক্তব্যটুকু পৌঁছাতে পারে না, কারণ পুরো ক্লাসরুমের শিক্ষার্থীদের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দলের শিক্ষার্থীরা থাকে। সেক্ষেত্রে উনি একজন শিক্ষক হয়ে নির্দিষ্ট দলের কাছে ওনার বাক্যগুলো পৌঁছায়, ওনার শব্দগুলো পৌঁছায়, আর অন্য শিক্ষার্থীদের কাছে ওনার শব্দগুলো পৌঁছায় না। তাই শিক্ষকদের রাজনীতি বন্ধ করে যোগ্যতা সম্পন্ন কোয়ালিফাইড শিক্ষক যদি নিয়োগ দিতে পারি, শিক্ষার্থীদের জন্য রাজনীতির উন্মুক্ত পরিবেশ তৈরি করতে পারি, আগামীতে অবশ্যই জাতীয় রাজনীতিতে এই ডাকসু নির্বাচন, তারপর চাকসু নির্বাচন, পুরো দেশের বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবগুলোই যে ছাত্র সংসদ নির্বাচন তারা নেতৃত্ব দিতে পারবে, দেশকে এগিয়ে নিতে পারবে। আমি আবারও বলছি, বাংলাদেশের ক্ষেত্রে আমি নিজে যদি সৎ না হই, আমার যদি সেট আপ না হয় যে আমাকে পাই টু পাই আমাকে মৃত্যুর পর হিসাব দিতে হবে, মানে এই বিষয়টা যদি সেট আপ করা না হয় আমাদের দেশের ক্ষেত্রে কোনো দুর্নীতি কোনো কিছু বন্ধ করা সম্ভব না। মানে নিজে ভালো হতে হবে, তারপর আরেকজনকে বয়ান দিতে হবে। আরেকটা বিষয় বলি, ইস্তেহার এই ডাকসু নির্বাচনের পরে কখন কাজে বাধা আসবে আমি বলি, জিতার পরে। একটা নির্দিষ্ট প্যানেল জিতলো অথবা মিক্স প্যানেল জিতলো, জিতার পরে ইস্তেহার বাস্তবায়নে যারা হারা পার্টি তারা যদি বাধা দেয় তাহলে কখনোই এই কাজগুলো আগাবে না। আমি মনে করি বাধা সেটা অবশ্যই গঠনমূলক হতে হবে। অবশ্যই করব, খুব জরুরি
সেটা হচ্ছে মানে ভাইয়া যে জাতীয় নির্বাচনে জাতীয় রাজনীতিতে আসলে ডাকসু কিংবা অন্যান্য সংসদ নির্বাচন মানে প্রতিনিধিদের কথা বললেন, আপনি আসলে ডাকসুর যারা সাবেক আছেন তাদের কথা যদি বলেন, তারা ঠিক আছে কেউ কেউ মন্ত্রী হয়েছেন বা একটা সময় ধরে একটা হাইপে থেকেছেন, কিন্তু তারা কি আলটিমেটলি ধরেন যে ডাকসুকে ছাপিয়ে যেতে পেরেছেন? পারেননি কিন্তু। তো আমার মনে হয় যে ডাকসুতে যিনি আসুক, যে দল থেকে আসুক, তাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি করতে হবে। জাতীয় রাজনীতি অনেক পরের হিসাব। যতদিন একটা বছর সময় পাবেন, আমাদের অনেক কাজ, অনেক অচলায়তন। আমার মনে হয় যে ইউনিভার্সিটির উপর ফুল ফোকাস না থাকলে, কারণ আসলে আমার যদি এটার লক্ষ্য হয় যে আমি জাতীয় নেতা হওয়ার জন্য ডাকসু করছি, আমার বিশ্ববিদ্যালয় আমার থেকে ফুল সার্ভিসটা পাবে না। আমি যখন ডাকসু করবো আমাকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে হবে। ধন্যবাদ। ইমি আপনাকে দিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা ইলেকশনে যাচ্ছেন, এখানে সাংস্কৃতিক ফেস্টিভাল নিয়ে একটা কথা আসতেছে বারবার, সেটা দূরীকরণে আপনারা কিভাবে মানে কি চিন্তা, প্ল্যানিংটা কি আপনাদের? আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে আপনি মানে বাংলাদেশে আসলে পেশি শক্তি নির্ভর রাজনীতিটা এত ভয়ানক হয়ে গিয়েছে যে ধরেন যে আপনি একটা গানের পাল্টা গান তৈরি করা কিংবা একটা শক্তিশালী কলামের বিপরীতে একটা কলাম তৈরি করার মতো আসলে ধরেন যে সব দলের সেই সক্ষমতা নাই। তো আমার কথা হচ্ছে আমি একটা স্যাটায়ারের উত্তর স্যাটায়ার দিয়ে দিব, আমি কলমের উত্তর কলম দিয়ে দিব। যখন কেউ একজন কলম ধরবে, আমি যখন তার উপরে যে গতকালকে 16 জন মনে হয় মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করেছে একটা সন্ত্রাসী মামলায়, তো কথা হচ্ছে এই নিপীড়ন যখন চালাবো তখন আমি মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু 16 জনই মুক্তিযোদ্ধা। তাহলে আমার ইনফরমেশন ভুল থাকতে পারে, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে স্যাটায়ারের উত্তর স্যাটায়ার দিয়ে, গানের উত্তর গান দিয়ে দিতে হবে। যখন কেউ একজন গাইলে আমি তাকে নিপীড়ন করতে চাইবো, আটকে রাখতে চাইবো, নির্যাতন করতে চাইবো, তখন আসলে আমি কখনো সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করতে পারবো না, বরং সেটিকে আরো শক্তিশালী করা হবে। এই কারণে আমার মনে হয় যে মানে কি বলবো, যে ক্রিয়েটিভিটির যে চর্চা, সৃজনশীলতার যে চর্চা, সেটি আসলে সবাইকে আসলে কি বলবো যে সেই ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।